রাজনৈতিক প্রভাবে ১৬ বছর হোমিও বোর্ডের চেয়ারম্যান স্বীকার করলেন দিলীপ কুমার। সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস আওয়ামী লীগের। নানা শঙ্কা মাথায় নিয়ে টানা তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি। উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। আগামীকাল আশ্রয় প্রকল্পের পঞ্চম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৮,০০০-এর বেশি পরিবার পাবেন জমি ও ঘর। জৌলুস হারিয়েছে রাজশাহীর ঐতিহ্য রেশম শিল্প। কাজে আসছে না শত কোটি টাকার প্রকল্প। দেশে বিদেশে কার্যকর ব্র্যান্ডিং এর টার্গেট। এবং টি-20 বিশ্বকাপের রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে সুপার 8-এর পথ সহজ করতে চায় টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। হোমিওপ্যাথি বোর্ডকে ব্যবহার করে দুর্নীতি নিয়োগ বাণিজ্য করে থাকলে তদন্ত সাপেক্ষে ডাক্তার দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিত্ত বৈভবের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজনৈতিক প্রভাবেই ১৬ বছর চেয়ারম্যান পদে আছেন বলে স্বীকার করেছেন দিলীপ কুমার রায়। টিআইবি বলছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যে আমার যে সাফল্যগুলি এটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের পলিটিক্যাল মন্ত্রীগুলি আওয়ামী লীগ ছিল বলেই হয়েছে। চেয়ারম্যান তো অটো হয়ে গেছে, এটা হওয়া লাগে নাই। একটা প্রতিষ্ঠানে তো একবার দুইবারে বেশি দেয় না। আমি ভাগ্যবান। রাজনৈতিক প্রভাবেই টানা ৫ দফায় ১৫ বছর বোর্ড চেয়ারম্যান হয়ে একচেটিয়া দুর্নীতি অনিয়ম করে গেছেন ডাক্তার দিলীপ কুমার রায়। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ৪৬ বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে চাকরি দিয়েছেন, নিজ নামে মেডিকেল কলেজ গড়েছেন। বোর্ডের সহকারী রেজিস্ট্রার বানিয়েছেন নিজ ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও করেছেন নিজ কলেজের উপাধ্যক্ষ। একদিনও হাসপাতালে না গিয়ে বোর্ড চেয়ারম্যান থাকাকালীন বেতন তুলেছেন হোমিও মেডিকেল কলেজের আরএমও হিসেবে। মহানগর আওয়ামী লীগ যেহেতু করি সবকিছু মিলেই তো। তবে আমাকে ধরার মতন আমার কোনো দুর্নীতি, আমার কোনো স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, কাউকে ভয় দেখাইছি, আমার ব্যবহারটাই তো মানুষের কাছে আমি জনপ্রিয়। এই সব একটা বর্ণাঢ্য। আমি মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট দায়িত্বটা পাওয়ার আশা করি। অনিয়মের সঙ্গে সমান তালে হেঁটেছেন রাজনীতির পথেও। তার স্বপ্ন এখন রাজনীতিতে এগিয়ে যাওয়ার। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। ওনার অনিয়ম পাহাড় সমান। হোমিওপ্যাথিক একটা ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারায় দাঁড়ায় আছে। পাওয়ার অপব্যবহার করে আজকে সে বারবারই বোর্ডের চেয়ারম্যান। দিলীপ রায় রাজনৈতিক প্রভাব দেখিয়ে কোনো অনিয়ম করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু এখনো তো সে বহাল তবিতে আছে। আমাদের সহসভাপতি সেও যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকে, যেটা সরকারিভাবে নেওয়া দরকার সেটা সরকারিভাবে নেবে। আর এগুলা পাবলিক নোটিশে আসবে, হ্যাঁ, যে আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে, তাহলে আমরা এই ব্যাপারে আমাদের ফোরামে আলোচনা করে আমাদের হাই কমান্ড যাদের আছে আমাদের ওদের সাথে আলোচনা করে অবশ্যই ব্যবস্থা নেব। দুর্নীতি অনিয়মে সিদ্ধহস্ত ডাক্তার দিলীপ কুমার রায় পাহাড়সম সম্পদ গড়েছেন হোমিও বোর্ডকে ব্যবহার করে। এইসব সম্পদ অর্জনে অনিয়ম থাকলে দুদকের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। দিলীপ কুমার রায়ের হাত থেকে হোমিওপ্যাথি বোর্ডকে রক্ষা করতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি হোমিওপ্যাথি সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যার দিকে নয়াদিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতীয় রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় ৮,০০০ অতিথি। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। प्रतिनिधियों से
শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে রোববার সন্ধ্যা 7টার দিকে কালো গাড়ি চেপে রাষ্ট্রপতির ভবনে ঢুকেন নরেন্দ্র মোদী। সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার দিকে চোখ যায় প্রায় 8,000 অতিথির। কিছুক্ষণ পরই ওঠেন মঞ্চে, নেমে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় সন্ধ্যা 7:23 দিকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে টানা তৃতীয় মেয়াদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। করতালিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন নরেন্দ্র মোদী। মোদীর পর শপথ নেন তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তৃতীয় মেয়াদের নতুন মন্ত্রিসভার 72 জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবি ও সোমবার এই 2 দিন রাষ্ট্রপতি ভবনের আশপাশে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন। মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারের লোকসভা নির্বাচনে 292টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। 30 জন পূর্ণমন্ত্রী ও 41 জন প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে শপথ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট মিত্রদের 5 পূর্ণমন্ত্রী ও 6 প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে বিজেপিকে। এবারে মন্ত্রিসভায় রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। আবার আগের অনেক মন্ত্রী স্থান করে নিতে পারেননি এবারে তালিকায়। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বিকেল 4:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থলে সৌজন্য সাক্ষাতে আসেন ভুটানের প্রধানমন্ত্রী দাশু শেরিং তোবকে। এই সময় প্রধানমন্ত্রী জানান, ভুটান থেকে ভারতের ভূখণ্ড দিয়ে বিদ্যুৎ রপ্তানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন এবং বিষয়টি এরই মধ্যে ভারতের নজরে আনা হয়েছে। এর আগে বিজেপির বর্ষের নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। বৈঠকে 2 নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। সাবেক আইজিপি বেনজিরের স্ত্রী কন্যারাও দুদকের তলবে নির্ধারিত সময় হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছেন। নির্ধারিত সময় হাজির না হওয়ায় আগামী 24 জুন তাদের পুনরায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মাজহুল ইসলামের রিপোর্ট। একসময়ের প্রতাপশালী কর্মকর্তা বেনজির এখন নেতিবাচক খবরের শিরোনাম। একটা সময় সাবেক আইজিপির ক্ষমতার দাপটে ভীত সন্ত্রস্ত থাকত অন্যরা। সেখানে অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে তিনি এখন দুদকের জালে। দুদক বলছে, অনুসন্ধানের অংশ হিসাবে বেনজির এবং তার স্ত্রী সন্তানদের সংস্থাটিতে তলব করা হলেও কেউই নির্ধারিত সময়ে হাজির হননি। সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তারা। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আগামী 23 ও 24 জুন পুনরায় তাদেরকে তলব করেছে সংস্থাটি। সময় বৃদ্ধিকে অনুসন্ধান কার্যক্রমের অংশ বলছেন দুদক সচিব। অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। এদিকে সময় চেয়ে আবেদনের কথা জানেন না খোদ কমিশনাররা। বেনজিরের সম্পত্তি অনুসন্ধানের কাজ নিয়ে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন দুদক কর্তৃপক্ষ। সাবেক আইজিপির অবৈধ সম্পত্তির অনুসন্ধান শেষ করে যথাসময়ে তার বিচার হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে সঙ্গে নিয়ে কলকাতার খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। তবে ওই হাড়গোড় এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় নৃশংসভাবে খুন হন গেল মাসে। এই হত্যাকাণ্ডের পর তার মরদেহ উদ্ধারে নড়েচড়ে বসে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী। দফায় দফায় চলে অনুসন্ধান। দুই দেশের গোয়েন্দা বাহিনী মিলে চালায় যৌথ তল্লাশি। প্রথম দফায় গেল ২৮ মে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাবশেষ খুঁজে পায় গোয়েন্দা পুলিশ। এরপর নেপাল থেকে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডের অন্যতম আসামি সিয়ামকে। তাকে ভারতে আনার পর রোববার দেহাংশ উদ্ধার অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের সিআইডির নেতৃত্বে তল্লাশি চালানো হয় ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে। এ অভিযানে উদ্ধার করা হয় বেশ কিছু হাড়। সিয়ামের দাবি এগুলো এমপি আনারেরই দেহের হাড়। তবে কলকাতা পুলিশ জানিয়েছে ফরেনসিক পরীক্ষা করার পরই নিশ্চিত করা হবে এ হাড় এমপি আনারের কিনা। আনার হত্যাকাণ্ডের উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গেল ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যান এমপি আনার। ১৪ মে থেকে নিখোঁজ হন তিনি। এর কয়েকদিন পর আইনশৃঙ্খলা বাহিনী জানায় কলকাতায় তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ১৮,৫০০-এর বেশি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প ২-এর ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে মোট ৪৩,৩৯,৫২০ জন পুনর্বাসিত হতে যাচ্ছে। এবারের হস্তান্তরের মধ্য দিয়ে দেশের ৫৮টি জেলা শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত হবে। আশ্রয়ণ প্রকল্পের প্রস্তুতি নিয়ে লালমনিরহাট থেকে বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সজীব হাসান। এখন আর আসমানিদের নড়বড়ে পাখির বাসায় থাকতে হয় না। আসমানিদের এখন নিজস্ব ঠিকানা আছে, যেমন আছে শেফালি বেগমের। তারা যদি আমার সহযোগিতা করছে, আমাকে ঘর বাড়ি দিচ্ছে, কারেন্ট দিচ্ছে, কারেন্টের মিটার দিচ্ছে, কল দিচ্ছে, পানি খাইতেছি, ধন্যবাদ দিতে চাইছো। টুনাটুনির সংসার শুরু করতে নেই বয়সের কোনো বাধা। নিজের জমিতে লাগানো শাক লতা পাতাতেই হয়ে যায় ৩ বেলার খাবার। প্রধানমন্ত্রীকে আমরা খুবই দোয়া করি। প্রধানমন্ত্রী আল্লাহ তাক ভালো করুক, সার দীর্ঘযোগী হোক। জায়গা জমি পাচ্ছি, এতদিন ঘর ছিল না, প্রধানমন্ত্রী ডাঙ্গারে দান করছে শেখ হাসিনা। ভাগ্যের চাকা বদলাতে গিয়ে নিজেই হন দুর্ভাগ্যের শিকার, হারান 2টি পা। রেল লাইনের পথে পথে ভিক্ষে করে কাটাতো জীবন। জীবনে আসার আলো হয়ে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। পেয়ে যান 2 কক্ষ বিশিষ্ট ঘর। আফসোস করতাম তো যে আমার একটা যদি বাড়ি থাকতো তাহলে ভালো হইতো। এখন থাকার জায়গা নাই। এখন আল্লাহর রহমতে জায়গা পাইছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে থাকার জায়গা দিছে, মাথা গোজার জায়গা দিছে, এতে আমি অনেক খুশি। ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্প ঘর বাঁধার স্বপ্ন দেখায় লাখো ভূমিহীন গৃহহীন মানুষকে। আশ্রয়ণ প্রকল্প ২-এর ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর করা হবে ১৮,৫৬৬টি পরিবারকে। আগামী ১১ই জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, ভোলা ও কক্সবাজারের ৩ উপজেলার আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন। এই পর্যায়ে দেশের পুনর্বাসিত উপজেলার সংখ্যা ৭০। এতে দেশে মোট ৪৩,৩৯,৫২০ জন পুনর্বাসিত হতে যাচ্ছেন। আর শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত জেলার সংখ্যা হবে ৫৮টি। লালমনিরহাট জেলার কালীগঞ্জের মহিষামুড়ির আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায় সুবিধাবঞ্চিত মানুষের নতুন ঘরে ওঠার তোড়জোড়। এ জেলায় ১,২৮২টি ঘর হস্তান্তর করা হবে। যাদের মাথার উপর কোনো ছায়া নেই তারাই হয়তো জানে এই পৃথিবী কতটা নিষ্ঠুর বেঁচে থাকার জন্য। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ফলে লাখো ভূমিহীন গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোজার শেষ সম্বল। তাই তো নিজের মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছেন নিজের স্বপ্নের বাড়ি, যা ছিল অনেকের কাছে কল্পনাতীত। লালমনিরহাট থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৯টি উপজেলার ভোট গ্রহণ রোববার অনুষ্ঠিত হয়েছে। ১৯টি উপজেলার ফলে দেখা গেছে জয়ী প্রার্থীদের ১৮ জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শুধু ভোলার লালমোহনে এক বিএনপি নেতা জয় পেয়েছেন।
সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া দুর্গত এলাকার 20টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শেষ মুহূর্তে বাঘাইছড়ি নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে 19টি উপজেলায় ভোটের মধ্য দিয়ে এই ভোটের সমাপ্তি হয়। বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোহাম্মদ মনির হোসেন মিয়া। তিনি গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি। আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রি। বাগেরহাটের শরণখোলায় জয়ী হয়েছেন রায়হান উদ্দিন শান্ত। মংলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের হাওলাদার। মোরেলগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী খান। ঝালকাঠির রাজাপুরে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন মাহমুদ। জেলার কাঠালিয়ায় জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক। এদিকে পটুয়াখালী সদরে জেলা যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো কাপ পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ আবু বকর। দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা কাউসার আমিন হাওলাদার। অন্যদিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা আক্তারুজ্জামান জয়ী হয়েছেন। লালমোহনে বিএনপির দুটি কমিটির মধ্যে একটি কমিটির সাধারণ সম্পাদক পদে আছেন আক্তারুজ্জামান। অপরদিকে ভোলার তজুমুদ্দিনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান। এছাড়াও খুলনার পাইকগাছা, ডুমুরিয়া, কয়রা এবং কাঠালিয়ায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাচার ষড়যন্ত্রে পিতার সম্পদ সহ সবকিছু থেকে বঞ্চিত সাতক্ষীরার শ্যামনগরের অনাথ দুই বোন নদিয়ার বৃষ্টি বন্ধ হয়েছে তাদের পড়াশোনাও। বাবার 10 বিঘার উপরে জমি থাকা সত্ত্বেও আশ্রয়হীন অবস্থায় চরম অনাদরে দিন কাটছে দুই বোনের। এলাকাবাসীর দাবি দ্রুত তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক সময় গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান ছিল সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুরের লালটু সরকারের পরিবারে। অসুস্থতায় লালটু সরকার এবং করোনাকালে তার স্ত্রীর মৃত্যু হলে অনাথ দুই শিশু নদী আর বৃষ্টির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। অনাথ শিশুদের দিকে না তাকিয়ে চাচা গোলক সরকারের নজর পড়ে ভাইয়ের 10 বিঘার বেশি জমির ওপর। কিছুদিন না যেতেই জমি দখল করতে পথে নামিয়ে দেন দুই ভাইজিকে। শিশুদের অসহায় অবস্থা দেখে তাদের অধিকার ফিরিয়ে দিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। ওদের বাবা মা বেঁচে থাকতে ওরা রাজকন্যার মতন ছিল, এখন ওদের খুব কষ্ট। ওদের জ্যাঠামশাই গোলক সরকার ওদের কিছু দিচ্ছে না জায়গা জমি। যেটা কেস করেছে বলে ওই এসএসসি পরীক্ষা দিতে পারে, এসএসসি পরীক্ষা দিলি ও সার্টিফিকেটটা হলেও করে যায় চাকরি পেত। গোলক সরকার তিনি সরকারের যে শাস্তি অনুযায়ী যে বিধিব্যবস্থা আছে সেটা যেন তাকে সেই ব্যবস্থা করা হয়। জেলার মানবাধিকার কর্মী ও এলাকাবাসীর প্রশ্ন এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন গোলক। ওরা আইনি তো জমি ওরা পাবে না। আমার বাবার জমি আমি কি চুরি করছি না ডাকাতি করছি তাই নিয়ে ভিডিও করবেন। কোর্টে যেটা হয় আমি এডিসির কাছে প্রস্তাব দিচ্ছি যে 16-16.5 জমি আর 5 শতক ভিটার থেকে তারা যদি নেয় এটা 7 থেকে মীমাংসা করে দিবে, আমি তাতে রাজি। এ বিষয়ে সুষ্ঠু সমাধান করতে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমি এটা সংশ্লিষ্টদেরকে দায়িত্ব দিয়েছি, এটাকে সেটেল করে সমাধান করে মেয়ে দুটির ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে যা যা করণীয় আমরা সেটা দেখছি। চলমান ভূমি সপ্তাহে দুই শিশুকে তাদের পিতার জমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অপরাধী চাচা গোলককে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের বন্যার পানি কিছুটা কমেছে। নদীতে পানি কমে আসলেও হাওরে বাড়ছে পানি। বৃষ্টি হলেই পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনার কাছে জানতে চাইবো যে পানি তো কিছুটা কমেছিল বন্যার পানি, সেক্ষেত্রে বৃষ্টি বাড়ার সাথে সাথে বন্যার পানি বেড়ে যায়, এখন কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন।
লিনিয়া, সুনামগঞ্জে কিন্তু বন্যার কোনো আশঙ্কা এখন বর্তমানে নেই, কারণ নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেটি শঙ্কার বিষয় হচ্ছে নদীর পানিগুলো কিন্তু যে সুনামগঞ্জের যে 137টি হাওর আছে সেই হাওরগুলোতে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দেখার হাওরের পাড়ে। সে হাওরে প্রায় নদীর হাওরের পানি কিন্তু এখন হাওরের টইটুম্বুর এবং কানায় কানায় ভরে গেছে। এই পানি যখন বৃষ্টি আসে, বৃষ্টির সাথে সাথে ফুলে লোকালয়ে এবং যে গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো ডুবে যায় এবং লোকালয়ে প্রবেশ করে, যেটি আসলে মানুষকে ভোগান্তিতে ফেলে। এবং এখনো কিছু কিছু জায়গায় এই যে এখানে একটি সড়ক আছে সেই সড়কটিও কিন্তু গতকালকেও পানিতে নিমজ্জিত ছিল, আজকে কিন্তু এটি আবার পানি নেমে গেছে। অর্থাৎ গ্রামীণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলো এমনভাবেই তৈরি করা যে পানি আসলে এটা পানির নিচে নিমজ্জিত হবে এবং আবার পানি চলে যাবে। এটি আসলে পানির চলাচল স্বাভাবিক রাখার জন্য এই রাস্তাগুলো নিচু করা। এবং জগন্নাথপুর, দিরাই, শাল্লা সহ বেশ কয়েকটি এলাকায় একইভাবে আসলে যে গ্রামীণ সড়কগুলো নিমজ্জিত হয়েছে এবং কিছু কিছু সড়কের ইতিমধ্যে আমরা পানি নেমে যাওয়ার খবর পেয়েছি। তবে লোকালয়ে কিন্তু তেমন পানি কোনো প্রবেশ করেনি, কারণ পানি এখনো অনেকটা নিচে আছে, মানুষের মনে একটু স্বস্তি আছে। তবে যদি বৃষ্টিপাত আবার বৃদ্ধি পায় এবং পাহাড়ি ঢোল আসলে বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, পাহাড় থেকে ঢোল নামে, তাহলে সুনামগঞ্জে বন্যার একটি সংখ্যা তৈরি হয় এবং মানুষ আতঙ্কে থাকেন, যে কোনো সময় তাদের বড় ধরনের দুর্ভোগ পোহাতে হয়। আমরা কথা বলেছি মামুন হাওলাদার সাথে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে বন্যার কোনো সংখ্যা আসলে এখন নেই। ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাতে যদি বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের আসলে পানির সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী। মাছ মাংসের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আমরা প্রতিনিয়ত দেখছি যে প্রতিনিয়ত দরদাম বাড়ছে সবকিছুরই আসলে। তো কোরবানিকে সামনে রেখে কি মনে হচ্ছে, মাছ মাংসের দর কি কমতে পারে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, মাছ এবং মাংসের যে দরদাম সেটি আসলে কমার কোনো সম্ভাবনা নেই। আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের তো অভিযোগ রয়েছে এই দরদাম নিয়ে। তবে বিক্রেতারা বলছিল যে আসলে এই মুহূর্তে সাগরে যে 65 দিনের যে অভিযান চলছে, যে কারণে মাছ ধরা সাগরে বন্ধ রয়েছে। তবে নদীতে মাছ ধরা থাকলেও সেই মাছ ধরার কিন্তু জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না, এবং যার প্রভাব কিন্তু পড়েছে ভোলার মাছের বাজারে। একটু যদি দেখাতে চাই যে মাছের যে সরবরাহ রয়েছে, দেশীয় মাছের সরবরাহ রয়েছে, তবে ইলিশের সরবরাহ কম থাকলেও ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া বলে যারা মাছ কিনতে এসছেন তারা আমাদেরকে বলছিলেন। এবং কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা দরে, এবং যে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1000 টাকা দরে, এবং একই সাথে রুই এবং যে কাতল মাছ রয়েছে সে মাছের দামও চড়া, সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি দরে। এছাড়া পোয়া মাছ, পাঙ্গাস মাছ সহ যে অন্যান্য মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ বলা যায় যে প্রতিদিন কোনো না কোনো মাছের দাম কিন্তু বেড়েই চলছে। এবং একই অবস্থা মাংসের বাজারে, যদিও গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে 750 টাকা কেজি দরে, তবে খাসির মাংসের দাম কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। এই যখন অবস্থা, তখন যারা সাধারণ ক্রেতা রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে আসলে বাজার মনিটরিং না থাকার কারণে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের ইচ্ছে মতো মাছ এবং মাংস বিক্রি করছেন, এবং তারা বলছিলেন যে একটি সিন্ডিকেট চক্র রয়েছে এর সাথে জড়িত, যারাই এই মাছের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন। এবং তাদের দাবি একটাই যে আসলে জেলা প্রশাসন থেকে যদি দরদাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হয় সেক্ষেত্রে দাম অনেকটা নাগালের মধ্যে চলে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলার কাঁচা বাজারের সার্বিক পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন।
প্রাচীনকাল থেকেই রেশমের জন্য সুখ্যাতি রয়েছে রাজশাহীর। সেই খ্যাতি থেকে রাজশাহীর প্রধান পরিচয় হয়ে ওঠে সিল্ক সিটি। তবে জিআই পাওয়া রেশম শিল্প এখন নুয়ে পড়েছে। শত কোটি টাকার প্রকল্প নিয়েও জৌলুস ফেরানোর চেষ্টা কাজে আসছে না। ধুঁকে ধুঁকে টিকে থাকা রেশমের গল্প জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় অবিভক্ত বাংলায় রেশম শিল্পের প্রসার লাভ করে। সেই রেশমই কালে কালে রাজশাহীর প্রধান পরিচয় হয়ে ওঠে সিল্ক সিটি। 2002 সালে বন্ধ হয়ে যাওয়া রেশম কারখানা 2018 সালে আবারও চালু হয়। রেশমের সুদিন ফেরাতে এ সময় নেওয়া হয় 153 কোটি টাকার 4 প্রকল্প। গোটা বাংলাদেশে কিন্তু আমরা এই কৃষকদের রেশম চাষের জন্য প্রশিক্ষণ দিচ্ছি। এটা হলে আমাদের এই দরিদ্র চাষিদের তাদেরকে আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে এই তুঁত চাষে আরও অধিকতর ফলপ্রসূ তাদেরকে করতে পারবো এবং সেখান থেকে তারা কিন্তু লাভবান হতে পারবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ ও দেশে বিদেশে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই শিল্প এখন হুমকির মুখে। বর্তমানে রাজশাহী সিল্কের অস্তিত্ব কাগজে কলমে, কারণ বিদেশ থেকে আমদানি করা কাপড় দেশে পরিচিতি পাচ্ছে রাজশাহীর নামে। সরকারিভাবে যেটা করে সেটা হলো মাদ্ধাতা আমলের পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আরও 20 বছর করে তাহলে এর কোনো ডেভেলপমেন্ট হবে না। বিভিন্ন জায়গায় কিন্তু আপনার পলি গাছ এবং পলি পোকা তৈরির জন্য তুঁত গাছ আছে, সেইগুলিকে রক্ষার জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ দেখছি না। বর্তমানে দেশে রেশম সুতার চাহিদা 450 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। মোট চাহিদার 410 টন আসে চীন থেকে, যাতে খরচ হয় প্রায় 300 কোটি টাকা। অথচ 1991 সালের আগে চাহিদার 90% পূরণ হতো দেশি সুতায়। 1 থেকে 1.5 টনের বেশি উৎপাদন হয় না। এই উৎপাদনটা বাড়ানো সম্ভব, কিন্তু এখানে অদক্ষতা, অব্যবস্থাপনা সব মিলে হচ্ছে একটা গা ছাড়া ভাব রয়েছে, যার কারণে এই সংকট তৈরি। আমরা চাই যে এই পণ্যটাকে আরো ভালো করে বেগমান করার জন্য সরকারের বিভিন্ন উইং এবং প্রাইভেট সেক্টর যেটা আছে, বিভিন্ন সিল্ক যারা আছে তাদেরকে একটু প্রমোট করলে আমার মনে হয় যে এইটা পণ্যটা আরো বেশি বেগমান হবে। জিআই সনদ পাওয়ার পর রেশমের চাহিদা বেড়েছে, তবে দেশে বিদেশে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সরকারি উদ্যোগ এখনো কম। সংশ্লিষ্টদের অপেক্ষা রেশমের সুদিন ফেরার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।